আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আমি জান্নাতুল তাবাসসুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বই অনুসন্ধানী পাঠের অধ্যায় 13 নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমরা কিন্তু ভূতাত্ত্বিক সময়সীমা নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা ভূতাত্ত্বিক সময়সীমার গঠন এবং পরিবর্তন সম্পর্কে জানব। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। ভূতাত্ত্বিক সময়সীমা কিভাবে গঠিত হয়েছে বা তার পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটা আমরা আজকের পর্বে জানতে পারবো। চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। তো দেখো যে কি বলেছে এখানে, ভূতাত্ত্বিক সময়সীমা পৃথিবীর প্রাচীন ইতিহাস সুসংঘবদ্ধভাবে অধ্যয়ন করার একটা পদ্ধতি। অবশ্যই ভূতাত্ত্বিক সময়সীমার মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীর প্রাচীন ইতিহাস সম্পর্কে খুব ভালো মতো জানতে পারবো যে কোন সময়টাকে কি বলা হচ্ছে এবং সেই সময় কারা রয়েছিল সেই সময় পৃথিবীতে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এর গঠন প্রক্রিয়া শুরু হয়েছে 17 শতাব্দী থেকে। তাহলে ভূতাত্ত্বিক সময়সীমার যে গঠন, এই গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল কবে থেকে? এই গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল 17 শতাব্দী থেকে। সেই সময় ড্যানিশ বিজ্ঞানী নিকোলাস স্টেনো একটা প্রস্তাবনা উপস্থাপন করেন। সেই সময় কি করেন, 17 শতাব্দীতে এমন একজন ড্যানিশ বিজ্ঞানী ছিলেন, ড্যানিশ বলতে হচ্ছে সুইডেনের কথা বলা হচ্ছে। ড্যানিশ আসলে যে সুইডেনের যারা নাগরিক তাদেরকে কিন্তু ড্যানিশ বলা হচ্ছে। তাহলে সেখানে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম নিকোলাস স্টেনো। তিনি একটি প্রস্তাবনা উপস্থাপন করেন। সেই প্রস্তাবনা অনুসারে কি দেখা হয়েছিল? সেই প্রস্তাবনা অনুসারে পাথরে যে সকল স্তর দেখা যায় তার সবচাইতে উপরের স্তরটি তুলনামূলকভাবে নতুন এবং ক্রমান্বয়ে যত নিচের দিকে যাওয়া যায় তত সেগুলোর বয়স বেশি হতে থাকবে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, যদি আমি চিন্তা করি যে এটা একটা মনে করো পাথরের স্তর, তো পাথরের স্তর কি, যে এখানে তোমার হচ্ছে পাথর জমতে জমতে উপরের দিকে যাবে, ঠিক কিনা বলো তো? এই যে এখানে মনে করো পাথর জমতে শুরু করলো, ফার্স্টে তো নিচেই জমে, তাই না? তো এখানে পাথর জমতে শুরু করলো, তারপরে উপরের পাথরের স্তরটা আসবে, ঠিক আছে, তারপর উপরের পাথরের স্তরটা আসবে, একইভাবে তার উপরের পাথরের স্তরটা আসবে, এরকম করে করে যেটা হচ্ছে তোমার সবার উপরে থাকবে। তাহলে তুমি আমাকে বলো যে যেটা একদম সবার উপরে থাকবে তার অবশ্যই বয়স বা সময় কম হবে, এবং যে নিচে থাকবে তার কিন্তু বয়সটা কি হবে? অবশ্যই বেশি হবে, ঠিক কি না? অবশ্যই ঠিক। আচ্ছা, তাহলে কি বলুন, যেটা হচ্ছে সবার নিচে থাকবে তার কিন্তু বয়সটা বেশি হবে, কারণ দীর্ঘ সময় যাবত নিচে এই স্তরগুলো বাড়তে বাড়তে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। তাহলে উপরের যে স্তরটা থাকে সেটা কিন্তু নতুন, মানে বয়স যেহেতু কম, তার মানে এই স্তরটা কিন্তু নতুন স্তর থাকবে, নতুন স্তর থাকবে। এই কথা সেটা বলেছে যে প্রস্তাবনা অনুসারে পাথরে যে সকল স্তর দেখা যায় তার সবচাইতে উপরের স্তরটা হচ্ছে তুলনামূলকভাবে নতুন এবং ক্রমান্বয়ে যত নিচের দিকে যাওয়া যাবে তত দেখা যায় তাদের বয়স হচ্ছে বেশি হতে থাকে। পাললিক শিলার ক্ষেত্রে বিভিন্ন সময়ে অবক্ষেপ জমা হয়ে এই সকল স্তর তৈরি হয়। পাললিক শিলা বলতে আসলে পাথরকে নির্দেশ করা হয়, পাললিক বলতে পলিকে নির্দেশ করা হয়। যে পলি মাটি আছে, যে নদীতে যে পলি মাটিগুলো থাকে, সেই পলি মাটিগুলো জমে জমে যে পাথরটা তৈরি হচ্ছে সেটাকে পাললিক শিলা বলে। তো এই সকল ক্ষেত্রে বিভিন্ন সময় অবক্ষেপ বলতে হচ্ছে যেটা তোমার মনে করো ছাঁকনির মাধ্যমে ছাকার পরে তোমার নিচে অনেক সময় দ্রব্য জমা থাকে, ঠিক আছে, কোনো একটা তুমি দ্রবণ মিশ্রিত করার পরও নিচে কিছু হচ্ছে দ্রব্য জমা থাকে, সেটাকে কিন্তু অবক্ষেপ বলা হয়। তো এই অবক্ষেপ জমা হয়ে এই সকল স্তর তৈরি হয়। ওই যে অবক্ষেপ, যে পলির অবক্ষেপ বলছে, পলির যে অবক্ষেপ আছে সেটা জমা হয়ে এই মানে এই স্তরগুলো, পাথরের স্তরগুলো তৈরি হয়। এই প্রস্তাবনাটি উপরিপাত সূত্র বা ল অফ সুপারপজিশন নামে পরিচিত। তাহলে এই যে আমি সূত্রটা বললাম, এই সূত্রটা যেটা বিজ্ঞানী নিকোলাস স্টেনো প্রস্তাবনা দিয়েছেন সেটাকে বলা হয় উপরিপাত সূত্র। লক্ষ্য করলে দেখা যাবে ভূতাত্ত্বিক সময়সীমার বিভিন্ন এককগুলো উপরিপাত নীতি অনুসরণ করে সাজানো রয়েছে। এছাড়াও এই সময়সীমা ব্যবহার করে বিভিন্ন সময় সংঘটিত ঘটনাগুলো শনাক্ত করা যায়। তাহলে লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে ভূতাত্ত্বিক যে সময়সীমা বিভিন্ন একক রয়েছে, যেমন ইয়ন, ইরা, তারপর যে পিরিয়ড, তো এই যে বিভিন্ন ধরনের যে একক রয়েছে এগুলো হচ্ছে উপরিপাত নীতি অনুসরণ করে আস্তে আস্তে সাজানো হয়েছে। এবং এছাড়া এই সময়সীমা ব্যবহার করে বিভিন্ন মানে এই সময়গুলোতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অসংখ্য বিজ্ঞানী এবং ভূতত্ত্ববিদ পরবর্তীকালে ভূতাত্ত্বিক সময়সীমার উন্নয়ন এবং পরিমার্জন করেন। অবশ্যই এটা যত দিন যাবে এগুলো কিন্তু পরিবর্তন হবে, পরিমার্জন হবে। পরিমার্জন বলতে সেটা এডিট হবে, ঠিক আছে। যে তুমি একটা সূত্র হচ্ছে প্রথমে যে বিজ্ঞানী সূত্র আবিষ্কার করেন তার অবশ্যই কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো পরে যারা বিজ্ঞানীরা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা করে সেই সূত্রটা সত্য না মিথ্যা বা সেখানে কোনো পরিবর্তনে বা পরিমার্জনের প্রয়োজন আছে কিনা সেটা বুঝে তারা কি করেন, সেই কাজটা করেন, ঠিক আছে।
আছে। তো ঠিক সেভাবে পরবর্তীতে কিন্তু ভূতাত্ত্বিক সময়সীমার অন্যান্য পরিমার্জন করেন, যেমন হচ্ছে 18 এবং 19 শতকে ইংলিশ ভূতত্ত্ববিদ উইলিয়াম স্মিথ এবং স্কটিশ ভূতত্ত্ববিদ চার্লস লায়েল সহ আরও অনেকে পৃথিবীর ইতিহাস উন্মোচনের ক্ষেত্রে ফসিল বা জীবাশ্মের গুরুত্ব উল্লেখ করেন। তাহলে 18 এবং 19 শতকে দুইজন বিজ্ঞানী উইলিয়াম স্মিথ এবং ভূতত্ত্ববিদ হচ্ছে গিয়ে চার্লস লায়েলস, তারা কি করেছেন যে এই যে পৃথিবীর ইতিহাস উন্মোচনের ক্ষেত্রে জীবাশ্মের যে ভূমিকাটা, জীবাশ্মের যে গুরুত্ব সেটা হচ্ছে উল্লেখ করেন। শিলার বিভিন্ন স্তরে প্রাপ্ত জীবাশ্ম অতীতের বিভিন্ন সময় প্রাণের অস্তিত্ব এবং ধরন নির্দেশ করে। এই যে বিভিন্ন রকমের শিলার যে বিভিন্ন স্তরে যে জীবাশ্মটা পাওয়া যায় সেটা হচ্ছে অতীতের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাণের অস্তিত্ব, প্রাণের বলতে বিভিন্ন প্রাণী, সরীসৃপ প্রাণী নাকি উদ্ভিদ নাকি হচ্ছে গিয়ে কোনো উভচর প্রাণী, যে বিভিন্ন ধরনের প্রাণীর অস্তিত্ব নির্দেশ করে এবং ধরন নির্দেশ করে। কারণ কি, এই যে জীবাশ্মগুলো পাওয়া যায় সেই জীবাশ্মগুলোর মাধ্যমে কোনো প্রাণীর বয়স নির্ণয় করা সম্ভব হয়, কোনো প্রাণীর হচ্ছে গিয়ে তার দেহের আকার কীরকম ছিল, তার হচ্ছে গিয়ে সে মানে মাংসাশী ছিল না কিছু তৃণভোজী ছিল, এগুলোও কিন্তু বের করে আনা সম্ভব হয়। তো ফসিল বা হচ্ছে এই জীবাশ্ম বলতে কি বোঝানো হয়, দীর্ঘদিন যাবৎ কোনো উদ্ভিদ বা প্রাণী অর্থাৎ যে কোনো জীবদেহ যখন মাটির নিচে ধীরে ধীরে মানে আস্তে আস্তে মানে যখন মাটির অনেক গভীরে থাকবে, সেটা দীর্ঘ সময় যাবৎ সেই দেহগুলো বা হচ্ছে সেই মৃতদেহগুলো যখন হচ্ছে কয়লা বা বিভিন্ন ধরনের সম্পদে পরিণত হবে, ঠিক আছে, জৈব সম্পদে পরিণত হচ্ছে, সেটাকে কিন্তু আসলে জীবাশ্ম বলে বা ফসিল বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো প্রাণীর মৃতদেহ বা উদ্ভিদের মৃতদেহ যখন মাটির নিচে চাপা পড়ে থাকে দীর্ঘদিন যাবৎ, তখন হচ্ছে বিজ্ঞানীরা মাটি খুঁড়ে এরকম ফসিল আবিষ্কার করে থাকেন। আচ্ছা, এই ধারণা থেকে ভূতাত্ত্বিক সময়সীমার প্রাথমিক কাঠামো গঠিত হয় পরবর্তীকালে বিংশ শতাব্দীর শুরুর দিকে, যখন তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কৃত হয়, তখন তা পৃথিবীর প্রাকৃতিক ইতিহাস সূক্ষ্মভাবে জানার ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করে। আচ্ছা, তেজস্ক্রিয়তা বলতে এমন এক ধরনের প্রক্রিয়াকে বোঝানো হয় যে প্রক্রিয়ায় হচ্ছে গিয়ে মানে এখান থেকে কিছু ক্ষতিকর রশ্মি নিঃসরণ হবে, সেটাকে বোঝানো হচ্ছে। যেমন হচ্ছে তোমরা চিন্তা করে দেখো তেজস্ক্রিয়তার কথা। তেজস্ক্রিয়তা বলতে হচ্ছে যে যাদের পারমাণবিক সংখ্যা 82-এর বেশি, সে সকল ক্ষেত্রে হচ্ছে যে তা মানে কোনো একটা পরমাণুর ভিতরে কি থাকে, নিউট্রন থাকে, প্রোটন থাকে, ইলেকট্রন থাকে। তো একটা নিউট্রন যখন আরেকটা পরমাণুকে মানে যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 82-এর বেশি, তাদেরকে যখন নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তখন তাদের যে পরমাণু থেকে যখন হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি বের হবে, সেই প্রক্রিয়াটিকে কিন্তু আসলে তেজস্ক্রিয়তা বলা হয়। এটা কিন্তু একটা ক্ষতিকর একটা প্রক্রিয়া, ঠিক আছে, এবং এই প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে কিন্তু সহজে শেষ হয় না। তো এই যে রেডিও অ্যাক্টিভিটি বা হচ্ছে এই যে তেজস্ক্রিয়তা সম্পর্কে যখন প্রথম আবিষ্কার হলো, ঠিক আছে, তখন হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক ইতিহাস সূক্ষ্মভাবে জানার ক্ষেত্রে একটা বিপ্লবের সূচনা হলো। কারণ রেডিও অ্যাক্টিভিটি ব্যবহার করে বা তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় যে পরমাণুগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু পৃথিবীর ইতিহাস মানে পৃথিবীর বয়স অথবা হচ্ছে জীবাশ্ম বা ফসিলের বয়স জানা সম্ভব হয়ে উঠেছে। বিভিন্ন শিলা বা হচ্ছে খনিজ বা জীবাশ্মের বয়স, যে খেয়াল করো এটা আমি বলছিলাম, বিভিন্ন শিলা, খনিজ বা জীবাশ্মের বয়স বের করার ক্ষেত্রে ইউরেনিয়াম, কার্বন, স্ট্রনসিয়াম ইত্যাদি মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের তেজস্ক্রিয়তা এবং রূপান্তর পর্যবেক্ষণ করা হয়। তাহলে বিভিন্ন শিলার বয়স জানতে হবে, মানে বিভিন্ন পাথরের বয়স জানতে হবে বা বিভিন্ন খনিজের বয়স জানতে হবে, অথবা বিভিন্ন জীবাশ্ম বলতে যে ফসিলটা পাওয়া যাচ্ছে মাটির নিচ থেকে। একটা মনে করো তোমার ডাইনোসরেরই ফসিল পাওয়া গেল, ঠিক আছে, ডাইনোসর হচ্ছে অনেক দিন যাবত মাটির নিচে চাপা পড়ে মানে মরে আছে, সেটার তো হাড্ডি তো ছিলই ফার্স্টে, পরে হাড্ডি থেকে আস্তে আস্তে সেটা একদম হচ্ছে মিহি হয়ে গেছে, তো তারপরে সেটা হচ্ছে খুঁজে পেলো। তো এরকম জীবাশ্ম বা ফসিল যখন বের হবে তখন তাদের বয়স কত বছর মানে কত বছর যাবত তারা ওই মাটির নিচে চাপা পড়ে আছে সেটা বের করার জন্য তেজস্ক্রিয় পদার্থের প্রয়োজন আছে, তেজস্ক্রিয় মৌলের প্রয়োজন আছে। সেই তেজস্ক্রিয় মৌলের নাম কি? ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, কার্বন বা স্ট্রনসিয়াম এরা হচ্ছে এক একটা তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল বলতে যে সকল মৌলিক পদার্থে এই তেজস্ক্রিয়তা ঘটনাগুলো ঘটে থাকে তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলা হয়। তো এই সকল মৌলিক পদার্থের যে তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে, আইসোটোপ বলতে হচ্ছে যে আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আইসোটোপ কাকে বলে। আমি আবারও বলছি যে একই ধরনের একই মৌলের যখন হচ্ছে অনেকগুলো ধরন থাকে এবং সেই ধরনগুলোর মধ্যে যাতে প্রোটন আর ইলেকট্রন সবগুলোর মধ্যে প্রোটন আর ইলেকট্রন একই রকম থাকবে কিন্তু নিউট্রন যখন আলাদা থাকবে তখন সেটাকে আইসোটোপ বলা হবে। তো তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে তাতে তেজস্ক্রিয় মৌলের যে আইসোটোপগুলো আছে সেই আইসোটোপগুলোর পর্যবেক্ষণ করতে হয়, অর্থাৎ সেই আইসোটোপগুলোর তেজস্ক্রিয়তা বের করতে হয় এবং আইসোটোপগুলো কীভাবে রূপান্তর হয় সেটা পর্যবেক্ষণ করতে হয়, যার ফলে ক্রমাগত সংশোধন এবং নতুন তথ্য যোগ হয়ে ভূতাত্ত্বিক সময়সীমা
সময়সীমা বর্তমান রূপ ধারণ করেছে। এই প্রক্রিয়া এখনও চলমান এবং ভবিষ্যতে আরও নতুন গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে এটিতে আরও অনেক নতুন তথ্য যুক্ত হবে। তাহলে এই যে প্রক্রিয়াটা চলছে, যে নতুন তথ্য যোগ হয়ে তারপরে ভূতাত্ত্বিক সময়সীমা বর্তমান রূপ ধারণ করেছে, এবং এই যে প্রক্রিয়াটা, যে তেজস্ক্রিয় মৌলের সাহায্যে যে ভূতাত্ত্বিক গবেষণাটাকে হচ্ছে কি আরও নতুনভাবে মোড় নিয়েছে, নতুন মোড় হয়েছে, বা হচ্ছে আরও নতুন নতুন তথ্য জানা যাচ্ছে, এটা কিন্তু আমরা তেজস্ক্রিয় মৌলের মাধ্যমে জানতে পারছি, বা হচ্ছে আরও নতুন নতুন তথ্য যোগে ভূতাত্ত্বিক সময়সীমা সম্পর্কে আমরা এখন পর্যন্ত যা জেনেছি সেটা কিন্তু সম্ভব হয়েছে। ঠিক আছে, ভূতাত্ত্বিক সময়সীমা অধ্যয়ন করে বিজ্ঞানীরা পৃথিবীর অতীত সম্পর্কে বিভিন্ন তথ্য উন্মোচন করতে পারেন। এছাড়া জীবনের বিবর্তন শনাক্ত করতে, ব্যাপক বা গণ বিলুপ্তি শনাক্ত করতে, মহাদেশগুলোর স্থানান্তর বুঝতে এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং উল্কাপিণ্ডের প্রভাবের মতো প্রাকৃতিক শক্তির প্রভাব পরীক্ষা করতে পারেন। তাহলে ভূতাত্ত্বিক সময়সীমা উন্মোচন করে পৃথিবীর কিন্তু অতীত যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা বিজ্ঞানীরা কিন্তু জানতে পারে এবং আমাদেরকে কিন্তু জানাতে পারবেন। তাছাড়া হচ্ছে কিছু হচ্ছে আমরা কিছু ঘটনাগুলো শনাক্ত করব। কিছু ঘটনা বলতে বিভিন্ন জীবনের বিবর্তন সম্পর্কে। বিবর্তন কি, ওই দীর্ঘদিন যাবত যখন জীবের মধ্যে যে পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলোকে বলা হচ্ছে বিবর্তন। তারপর হচ্ছে ব্যাপক বা গণবিলুপ্তি শনাক্ত করতে। ব্যাপক বা গণবিলুপ্তি বলতে একই সাথে যখন একটা জীব পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, পৃথিবীর কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না, সেটাই হচ্ছে গিয়ে গণবিলুপ্তির কথা বলা হচ্ছে। আর মহাদেশগুলো স্থানান্তর বলতে একটা জায়গা থেকে একটা জায়গা হচ্ছে একটু সরে যাচ্ছে, মানে মনে হয় যে একটু সরে যাচ্ছে, তো এই যে সরে যাওয়ার যে প্রক্রিয়া সেই স্থানান্তর সম্পর্কে কিন্তু জানতে পারে। বা আগ্নেয়গিরি থেকে যে অগ্ন্যুৎপাতটা হয় সেই অগ্ন্যুৎপাত সম্পর্কে বা উল্কাপিণ্ডের যে প্রভাবটা, সেই প্রভাবের মতো প্রাকৃতিক শক্তির যে প্রভাব, সেগুলো পরীক্ষা করে কিন্তু বিজ্ঞানীরা জানতে পারেন। ভূতাত্ত্বিক সময়সীমা বৈশ্বিক ঘটনাগুলোর ভেতর সম্পর্কগুলো জানার জন্য এবং এই ঘটনাগুলো বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে, এবং জীবাশ্মবিদ, ভূতত্ত্ববিদ এবং অন্যান্য বিজ্ঞানীদের পৃথিবীর সমৃদ্ধ ইতিহাসের পাঠোদ্ধার করতে সাহায্য করে। তাহলে এই যে ভূতাত্ত্বিক সময়সীমা কি করে, বৈশ্বিক যে ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে, সেই সকল ঘটনাগুলোর মধ্যে সম্পর্কগুলো জানার চেষ্টা করে। যেন একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা একটা সম্পর্ক রয়েছে, এই ঘটনাগুলো জানার চেষ্টা করে, এবং জানার জন্য হচ্ছে বিভিন্ন জীবাশ্মবিদ এবং ভূতত্ত্ববিদ এবং অন্যান্য যারা বিজ্ঞানীরা রয়েছেন তারা কি করেন, এই পৃথিবীর সমৃদ্ধ ইতিহাসের যে কাহিনী, যে এই পৃথিবীর ইতিহাস কি, বা এই পৃথিবীর যে বিভিন্ন ঘটনা ঘটেছে, এই ঘটনার ফলে কি কি হয়েছে, এগুলো কিন্তু তারা পাঠোদ্ধার করতে পারেন। এখন আসি গণবিলুপ্তি। এখন আমরা গণবিলুপ্তি সম্পর্কে জানবো। বিলুপ্তি বলতে কি বোঝানো হয়, যে কোনো একটা জীব প্রজাতির সকল সদস্যের ধ্বংস বা নিশ্চিহ্ন হয়ে যাওয়া বোঝায়। তাহলে বিলুপ্তি কি, যে কোনো জীব হতে পারে, যে কোনো জীব প্রজাতির সকল সদস্যের যখন ধ্বংস হয়ে যাবে, বা প্রত্যেকটা সদস্যই ধ্বংস হয়ে যাবে বা নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটাকে বোঝানো হয় বিলুপ্তি। ঠিক আছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেমন নীলগাই হচ্ছে গিয়ে তোমার অন্যান্য তুমি কোথাও পাবা না নীলগাই, কিন্তু আমাদের চিড়িয়াখানায় আবার নীলগাই রয়েছে। তো এরকম হচ্ছে কিছু প্রাণী রয়েছে যারা হচ্ছে একদমই মানে চিড়িয়াখানাতেও নেই, একদমই হচ্ছে হারিয়ে গেছে, একটা জীব প্রজাতি ধরেই হারিয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে গিয়ে তোমার বিলুপ্তি। যেমন ডাইনোসরের একটা প্রজাতি টাইরানোসোরাস রেক্স এর সব সদস্য ধ্বংস হয়ে গেছে। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে টাইরানোসোরাস রেক্স নামের এক ধরনের ডাইনোসর বা একটা প্রজাতির ডাইনোসর, সেটা হচ্ছে তার সকল সদস্য ধ্বংস হয়ে গেছে। তো একটা সদস্য ধ্বংস মানে কি, তার বংশধরগুলো তার বেঁচে থাকছে না, তার মানে কোনো রকমের সদস্যই কিন্তু নেই। তাই এই প্রজাতিটি বিলুপ্ত হয়েছে বলা যায়। তাহলে এই প্রজাতিটি বিলুপ্ত, কারণ তার কোনো চিহ্ন নাই। একইভাবে বলা যায় স্যাবারটুথ টাইগার নামে এক ধরনের বাঘ বিলুপ্ত হয়ে গেছে, যার ফলে এখন একটিও জীবিত স্যাবারটুথ টাইগার খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি বলা যায়, যে স্যাবারটুথ টাইগার নামের এক ধরনের বাঘ আছে, সেটা একদম বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এবং এদেরকে কিন্তু তুমি কোথাও খুঁজে পাবা না, এই টাইগারটাকে কোথাও খুঁজে পাবা না। হয়তো তোমরা অনেকেই এই বাঘের নাম প্রথম শুনেছো। তো এইরকম হচ্ছে গিয়ে তোমার এরকম হচ্ছে বিলুপ্তি ঘটে থাকে পৃথিবীতে, কিন্তু এরকম বিলুপ্তি ঘটেছে, অসংখ্য বিলুপ্তি ঘটেছে। গণবিলুপ্তি হলো টাইরানোসোরাস রেক্স এবং স্যাবারটুথ টাইগারের মতো আরো হাজার প্রজাতি একসঙ্গে ধ্বংস হয়ে যাওয়া। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত অন্তত 5টি গণবিলুপ্তির ঘটনা ঘটেছে। তাহলে এই গণবিলুপ্তিকে, যে টাইরানোসোরাস রেক্স এবং হচ্ছে স্যাবারটুথ টাইগারের মতো, যে এরকম যখন একসাথে অনেকগুলো প্রজাতি একসাথে যখন ধ্বংস হয়ে যাবে, তখন সেটাকে বোঝানো হচ্ছে গণবিলুপ্তি। এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে প্রায় অন্তত 5টা হচ্ছে গণবিলুপ্তির ঘটনা
ঘটেছে, ঠিক আছে। তো এর মধ্যে একটা ঘটনা হচ্ছে গিয়ে এখন থেকে প্রায় 6.6 কোটি বছর পূর্বে, এটা তো হিসাবই করা যাচ্ছে না, 6.6 কোটি বছর, মানে আমি বলতে পারি প্রায় হচ্ছে 6.5 কোটি বছর পূর্বে হচ্ছে ক্রিটেসাস এবং ক্রিটেসাস পেলিওজিন গণবিলুপ্তির ঘটনা ঘটে। তো এইখানে একটা খেয়াল করে, ক্রিটেসাস পেলিওজিন বলতে এই যে যুগের কথা বলা হচ্ছে, তো এদের গণবিলুপ্তির ঘটনা ঘটে। সেই সময় ডাইনোসর সহ পৃথিবীর মোট জীব প্রজাতির অন্তত 75% বিলুপ্ত হয়ে যায়। সেই সময় এই সময়টাতে হচ্ছে ডাইনোসর সহ পৃথিবীর প্রায় মোট জীব প্রজাতির প্রায় 75%, মানে তুমি চিন্তা করো কি হিউজ পরিমাণের জীব প্রজাতি একদম বিলুপ্ত হয়ে গেছে। হিউজ 75% মানে হিউজ, ঠিক আছে। তো এই গণবিলুপ্তি দ্বারা মেসোজোইক মহাযুগের সমাপ্তি ঘটে। এই মেসোজোইক যুগে কিন্তু ডাইনোসর ছিল, এটা কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে তোমাদের? মেসোজোইক যুগে ডাইনোসর ছিল প্রায় 6.5 কোটি বছর আগে। তার মানে 6.5 কোটি বছর আগে যেটা তোমার ডাইনোসর যে যুগে ছিল, মেসোজোইক মহাযুগে যে ছিল, সেখানে ডাইনোসর সহ পৃথিবীর প্রায় মোট জীব প্রজাতি হচ্ছে 75% একদম ধ্বংস হয়ে গেছে। তার মানে ওই সময় ডাইনোসর একদম হারিয়ে গেছে, এই জন্য কিন্তু এখন আর ডাইনোসর নেই, তুমি কোথাও খুঁজে পাবা না। শুধুমাত্র ডাইনোসরের যে জীবাশ্ম পাওয়া গেছে বা ফসিল পাওয়া গেছে, সেখান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে ডাইনোসর দেখতে কেমন ছিল, তারপরে তাদের বয়স কেমন, ঠিক আছে, তাদের হাড় কেমন, এগুলো কিন্তু তারা বের করতে পেরেছে। তো এই গণবিলুপ্তি দ্বারা মেসোজোইক মহাযুগের সমাপ্তি এবং সিনোজোইক মহাযুগের সূচনার সীমানা নির্ধারণ করা হয়। তার মানে এই গণবিলুপ্তির মাধ্যমে কি হচ্ছে, এই গণবিলুপ্তির মাধ্যমে একটা মহাযুগের সমাপ্তি হচ্ছে। সেই মহাযুগটার নাম কি? মেসোজোইক মহাযুগ, কারণ সেই মহাযুগে কিন্তু ডাইনোসর ছিল। আর কোন যুগের সূচনা হয়েছে? এই সিনোজোইক মহাযুগের সূচনার সীমানা নির্ধারণ হয়েছে। আবার উল্টো ঘটনাও ঘটেছে, তার মানে এই একটা হচ্ছে গণবিলুপ্তি হয়ে যাওয়া, তাহলে অবশ্যই যদি গণবিলুপ্তি হয় এখানে আরো নতুন প্রাণীর আবির্ভাব হবে, না হলে তো পৃথিবীর প্রাণী শূন্য হয়ে যাবে। তো আজ থেকে প্রায় 54 কোটি বছর আগে, তাহলে এটা 54 কোটি বছর আগে, আর এটা ছিল হচ্ছে প্রায় 6.5 কোটি বছর আগে, তার মানে এটা আরো পিছনে। 54 কোটি বছর আগে পৃথিবীতে প্রচুর নতুন প্রজাতি এবং জটিল ধরনের প্রাণীর আবির্ভাব ঘটে। এই ঘটনার মাধ্যমে ক্যাম্ব্রিয়াম যুগের সূচনা চিহ্নিত করা হয়। অতি প্রাচীনকালে এসব তথ্য মূলত জীবাশ্ম পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায়। তাহলে প্রায় 54 কোটি বছর আগে, তার মানে আরো পিছনে, সেখানে হচ্ছে পৃথিবীতে নতুন মানে আরো নতুন নতুন প্রচুর হচ্ছে প্রজাতি এবং জটিল ধরনের প্রাণীর আবির্ভাব ঘটেছে। এবং এই ঘটনার মাধ্যমে কোন যুগের সূচনা হয়? ক্যাম্ব্রিয়ান যুগের সূচনা হয়, ঠিক আছে। এবং এই যে যুগগুলো বা এই যে প্রাণীদের গণবিলুপ্তি হচ্ছে, প্রাণের আবির্ভাব ঘটছে, এগুলো কিসের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে? সবসময় মনে রাখবে এই তথ্যগুলো জীবাশ্ম পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে। জীবাশ্ম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পৃথিবীর ইতিহাস জানার জন্য, ঠিক আছে। জীবাশ্ম ছাড়া কিন্তু পৃথিবীর ইতিহাস জানা যেত না, পৃথিবীর সময়সীমা জানতে পারতাম না, বা হচ্ছে এই জীবাশ্ম না জানলে হচ্ছে গিয়ে একটা প্রাণীর গঠন বা কোন প্রাণী কোন সময়টাতে ছিল, বা হচ্ছে গিয়ে কত বছর আগে কোন প্রাণীর জন্ম হয়েছিল, কারা বিলুপ্তি হয়ে গেছিল, সেটা কিন্তু আমরা জানতে পারতাম না, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে ফসিল হচ্ছে এই জীব জগতের ক্ষেত্রে বা হচ্ছে পৃথিবীর ইতিহাস নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে। এবার আমরা ফসিল বা জীবাশ্ম সম্পর্কে জানবো। যে এতক্ষণ আমরা যে ফসিল সম্পর্কে বলছি, যে ফসিলের মাধ্যমে আমরা হচ্ছে বয়স নির্ণয় করে পৃথিবীর ইতিহাসটাকে জানতে পেরেছি বা ভূতাত্ত্বিক সময়সীমা সম্পর্কে খুব ভালো মতো তথ্য পেয়েছি, সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারবো। তো প্রথমে দেখো জীবাশ্ম কাকে বলে। অতীতে বসবাসকারী যে কোনো জীবের, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তাদের দেহাবশেষ বা দৈহিক গঠনের অথবা বসবাসের যে কোনো চিহ্ন জীবাশ্ম হিসেবে অভিহিত করা হয়। তাহলে জীবাশ্ম বলতে শুধু যে ওই জীবটাকে বোঝানো হবে তা কিন্তু না। উদ্ভিদ বা প্রাণীর এদের হচ্ছে যে কোনো দেহাবশেষ, মানে দেহের অংশ বিশেষ, সেটা হচ্ছে গিয়ে দেহের যে পাখনা হতে পারে, দেহের হাত পা হাড় গোড় যা কিছু হোক না কেন, দেহের যে কোনো অংশ বিশেষ অথবা দৈহিক গঠনের যে কোনো অংশ বা চিহ্ন, অথবা তারা যেখানে বসবাস করছে সেই বসবাসের জায়গাটাতে, এমনকি তাদের হাত পায়ের ছাপও কিন্তু জীবাশ্ম হিসেবে অভিহিত করা হয়। ল্যাটিন শব্দ ফোসাস থেকে ফসিল শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে ফোসাস কোত্থেকে আসছে? ল্যাটিন শব্দ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ, এবং এই ফোসাস থেকে কি আসছে? ফসিল আসছে। জীবাশ্ম বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হাড়, দাঁত, দেহের বাইরের শক্ত খোলস, এমনকি অবক্ষেপ বা হচ্ছে পাথরের মাঝে জীবের দেহের যে কোনো চিহ্ন জীবাশ্মের মধ্যে পড়ে। তাহলে হচ্ছে এই জীবাশ্ম হচ্ছে, যেটা বললাম যে বিভিন্ন ধরনের হতে পারে, কিরকম? হাড় হতে পারে, দাঁত হতে পারে, দেহের বাইরের যে শক্ত খোলস আছে, যেমন হচ্ছে ঝিনুকের বাইরের শক্ত খোলসটা, অথবা মনে করো যে ঝিনুক ছাড়া যেমন হচ্ছে শামুকের বাইরের শক্ত খোলস, এই যে এরকম যে শক্ত খোলস আছে, অথবা যে কোনো অবক্ষেপ বলতে কোনো মানে যাদের হচ্ছে অংশ বিশেষ যে কোনো থাকে সেগুলো, বা পাথরের মাঝে জীবের যে কোনো দেহের যে কোনো চিহ্ন যদি থাকে, তাহলে সেটা কিন্তু জীবাশ্মের মধ্যে পড়বে।
পড়বে জীবাশ্ম, তাই বিভিন্ন আকারের হতে পারে। অতি ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল আকার ডাইনোসর বা গাছের অংশ ফসিল আকারে পাওয়া গিয়েছে। তাহলে একদম ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়াও কিন্তু জীবাশ্মের মধ্যে পড়বে, অথবা হচ্ছে গিয়ে বিশাল ডাইনোসর বা গাছের যে কোনো অংশ বিশেষ, গাছের পাতা, গাছের ডাল, এগুলো কিন্তু তোমার হচ্ছে ফসিল আকারে নেওয়া হয়। সাধারণত কোনো জীবের ফসিল হতে হলে তার চিহ্ন বা দেহাবশেষ কমপক্ষে 10,000 বছরের পুরনো হতে হয়। তার মানে এই যে মনে করো কালকেই গাছ থেকে একটা ডাল তুমি ভেঙে নিয়ে আসলে, ভেঙে নিয়ে হচ্ছে মাটিতে ফেলে দিলে, বা হচ্ছে আজকে সকালবেলায় পাতা ঝরে গেল, আজকে হচ্ছে কোনো পিঁপড়া মারা গেল, তো এই যে তোমার আজকে ঘটলো, এই ধরনের কোনো জীব কিন্তু ফসিলের মধ্যে পড়বে না। ফসিল হতে হলে তার বয়স মিনিমাম 10,000 বছর হতে হবে, অর্থাৎ 10,000 বছরের পুরনো কোনো জীবের অংশ বিশেষকে আমরা ফসিল হিসেবে গণ্য করব। এছাড়া সবচেয়ে পুরনো জীবাশ্মের মধ্যে রয়েছে 350 কোটি বছরের পুরনো এককোষী সায়ানোব্যাকটেরিয়া, যা স্ট্রোমাটোলাইটস নামে পরিচিত। তাহলে চিন্তা করো, এককোষী সায়ানোব্যাকটেরিয়া, এককোষী মানে হচ্ছে যার কোষ হচ্ছে একটা, তো ব্যাকটেরিয়া কি হয়, আদিকোষী হয়। তো এই যে আদিকোষী জীব যাদের হচ্ছে একটা মাত্র কোষ রয়েছে, তো এই এককোষী সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে ফসিল হিসেবে গণ্য করা হচ্ছে, যাদের স্ট্রোমাটোলাইটস নামে পরিচিত, এবং এটার বয়স কত, প্রায় 350 কোটি বছর। চিন্তা করো, পৃথিবীর হচ্ছে শুরুর সময় সায়ানোব্যাকটেরিয়া ছিল, তো সেই সময় কিন্তু, তার মানে পৃথিবীর বয়স অবশ্যই 350 কোটি বছরেরও বেশি হবে। চিন্তা করো যে ফসিল থেকে কত পুরনো হচ্ছে তোমার জীব সম্পর্কে জানা যায়। এখানে তোমাদের একটা ছবি আছে, ছবিটা খুব খেয়াল করো, যে গাছের আঠায় আটকে পড়া একটা ভীমরুল, যা আজ থেকে কত বছর, 2 থেকে 1.5 কোটি বছর আগে পৃথিবীতে ছিল। তার 2 থেকে 1.5 কোটি বছর আগে একটা ভীমরুল গাছের আঠায় আটকে পড়েছিল, এবং ভীমরুলটা দেখো কি অবস্থায় ছিল, ছবিটা দিয়ে দিয়েছে। কি মজার না? ফসিল কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এখান থেকে বিভিন্ন প্রাণীর বয়স, তারপরে বয়স জানা যায়, তার গঠন সম্পর্কে জানা যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো কিছু ফসিল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো বিভিন্ন ফসিলের বর্ণনাটা আমরা এখন দেখব। প্রথমে যে ফসিল সম্পর্কে বলছি সেটা হচ্ছে বডি জীবাশ্ম বা বডি ফসিল। এটা কি ধরনের জীবাশ্ম? এটা হচ্ছে এই ক্ষেত্রে কোনো জীবের সম্পূর্ণ বা আংশিক দেহাবশেষ জীবাশ্ম আকারে পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে কোনো জীবের পুরো বডিটাই থাকতে পারে, অথবা জীবের যে কোনো অংশ, দেহাবশেষ যে কোনো আংশিক দেহাবশেষটা ফসিল আকারে পাওয়া যাবে। যেমন হচ্ছে বরফে জমে থাকা আদি মানবের মৃতদেহ, অথবা লোমওয়ালা হাতি, যাদেরকে ম্যামথ বলা হয়, তাদের মৃতদেহ। তার মানে হচ্ছে বরফে যদি কোনো মানুষ যদি কখনো বরফে মারা যায়, যেমন হচ্ছে যে পাহাড় পর্বতে, যেটা হচ্ছে মেরু অঞ্চলে, যদি হচ্ছে কেউ পাহাড়ে উঠতে গিয়ে বরফের দেশে হচ্ছে মারা গেল, তার মৃতদেহ কিন্তু অনেক দিন পর্যন্ত না পচে কিন্তু থাকতে পারে, কারণ সে বরফের মধ্যে আছে। তো এরকম হচ্ছে বরফে জমে যদি কোনো আদি মানব কোনো মানবের মৃতদেহ যদি পাওয়া যায় সেটা, অথবা হচ্ছে লোমওয়ালা হাতি, যাদেরকে ম্যামথ বলা হয়, তাদের মৃতদেহও যদি পাওয়া যায়, সেগুলো কিন্তু বডি জীবাশ্ম হবে, কারণ তাদের মৃতদেহ বডির পুরো অংশটাই কিন্তু আমরা বডি জীবাশ্ম হিসেবে পরিচিত, বডি জীবাশ্ম হিসেবে পাচ্ছি। তারপরে গাছের আঠা বা কষে আটকে পড়া পতঙ্গ, যেমন একটু আমরা ছবিটা দেখলাম যে গাছের আঠায় ভীমরুল আটকে পড়েছে, তাহলে এটা হচ্ছে কি জীবাশ্ম হবে, বডি জীবাশ্ম, পুরো বডিটাই রয়েছে। পরবর্তীকালে গাছের আঠা জমে তা অ্যাম্বারে পরিণত হয়। অ্যাম্বার বলতে একটা মধুর মতো, আঠালো একটা গঠন, তো অ্যাম্বারে পরিণত, এবং তার মাঝে আটকে পড়া জীবদেহ প্রায়শই অক্ষত থাকে। তাহলে গাছের আঠা জমে যেটা শক্ত একটা গঠন তৈরি করছে, সেটার মধ্যে কোনো একটা, মনে করো পোকা, সে হচ্ছে আঠাটা খেতে, আঠা তো আসলে লেগে গেলে, পতঙ্গের পায়ে লেগে গেলে তো সে তো আটকে লেগে যাবে। হয়তো কোনো কারণে গাছের উপর দিশে চলে যাচ্ছিল, পাতা হয়তো খেতে যাচ্ছিল, তো এই যে যখন গাছে চড়ছিল, তখন কিন্তু এই যে গাছের আঠাটা জমে তখন ওর গায়ে পড়ে, এবং গায়ে পড়ার পরে সে কিন্তু আর নড়তে পারে না। ওই যে গাছের আঠা জমে অ্যাম্বারে পরিণত, এবং সে যখন ওই আঠার মধ্যে আটকে যাবে, তখন মৃতদেহটা, ওই পোকার মৃতদেহটা হচ্ছে কি সেখানে থাকবে, আটকে পড়ে থাকবে, এবং সেটা কিন্তু অক্ষত থাকবে। ঠিক আছে, তার মৃতদেহটা অক্ষত থাকবে। তাহলে এই ধরনের জীবাশ্মগুলোকে আমরা কি বলবো, বডি জীবাশ্ম বলবো। এরপরে আসো মোল্ড এবং কাস্ট জীবাশ্ম বা মোল্ড অ্যান্ড কাস্ট ফসিল। মোল্ড বলতে কি বোঝায়, তোমরা হয়তো মোল্ডের নাম শুনে থাকবে, যেমন পিঠা তৈরি করার সময় মোল্ড থাকে, বা হচ্ছে গিয়ে কেক তৈরি করার সময় মোল্ড থাকে। মোল্ড বলতে ছাঁচ বোঝানো হয়, যে কোনো তুমি কেক বানাতে যাচ্ছ, একটা ছাঁচ আছে বা মোল্ড আছে, সেটার উপর তুমি হচ্ছে গিয়ে তোমার যে বেকিংয়ের যে তুমি মিশ্রণ তৈরি করলে, সেটা তুমি মোল্ডের মধ্যে দিয়ে সেই ছাঁচে তুমি যদি হচ্ছে গরম করো, হচ্ছে কি ওভেনে দাও বা হচ্ছে চুলাইতে রান্না করো, তাহলে কিন্তু সেই ছাঁচের মতো আকৃতির কেক তৈরি হবে, ওইটাকে বলা হচ্ছে। তার এইখানে যে জীবাশ্ম, সে হচ্ছে
অবশ্যই সে ছাঁচ তৈরি করছে। কিরকম? এই ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে হচ্ছে কোনো জীবের দেহাবশেষ যে অবক্ষেপে চাপা পড়ে, মানে সেডিমেন্ট মানে হচ্ছে যে অবক্ষেপ যেটা থাকে, মানে অনেকটা হচ্ছে গিয়ে মিশ্রণ তৈরি করার সময় নিচে যেগুলো জমা হয় সেগুলো চাপা পড়ে তার সময় প্রবাহের সঙ্গে সঙ্গে পাললিক শিলায় পরিণত হয়। কিসে পরিণত হয়? পাললিক শিলায় পরিণত হয়। পাললিক শিলা যেটা বলেছি যে পলি মাটি জমে যে শিলা তৈরি করছে সেটাকে পাললিক শিলা বলছে। পরবর্তীকালে জীবের দেহাবশেষ ক্ষয় হয়ে গেলেও তার ছাপ সেই শিলায় থেকে যায়, এগুলোকে মোল্ড বা ছাঁচ বলা হয়। তাহলে যদি কোনো একটা জীবের ধ্বংসাবশেষ যে মানে কোনো একটা অবক্ষেপের মধ্যে আটকা পড়ে গেল, সেটা হচ্ছে সময় প্রবাহের সাথে সাথে পাললিক শিলায় রূপান্তরিত হয়ে গেল। পাললিক শিলা মানে কিন্তু শক্ত পাথর হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, শক্ত পাথর অলরেডি হয়ে গেছে। তো পরবর্তীকালে এই জীবের দেহাবশেষ আস্তে আস্তে দেখা যায় সময়ের সাথে সাথে দেহাবশেষ হচ্ছে ক্ষয় হয়ে যায়। তার দেহের মধ্যে যা ছিল, যে তোমার শক্ত যে অংশটা ছিল, সেই শক্ত অংশটা বা খোলসটা হচ্ছে গিয়ে তোমার ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে গিয়ে তার ছাপটা শুধুমাত্র ওই শিলায় থেকে যায় এবং শিলায় হচ্ছে খুব শক্ত মতো একটা ছাঁচ তৈরি হয়ে যায়, ঠিক আছে। এগুলোকেই তখন মোল বা ছাঁচ বলা হয়। মোল বা ছাঁচের ভেতরের ফাঁকা অংশ যদি পুনরায় অবক্ষেপ দ্বারা পূর্ণ হয়ে শক্ত হয়ে যায় এবং দেখতে সেই জীবের দেহের মতো হয়, তখন তা কাস্ট জীবাশ্মে পরিণত হয়। তখন সেই যে ছাঁচটা তৈরি করছে, মনে করো ছাঁচ তৈরি হয়ে গেছে, তো ছাঁচ তৈরি হয়ে যাওয়ার পরে তখন কি হয়, তার ভিতরের যদি ফাঁকা অংশটা আবার আস্তে আস্তে অবক্ষেপ দ্বারা পূর্ণ হয়, মনে করো ধুলাবালি বা হচ্ছে পাথর দ্বারা পূর্ণ হয়ে গেল, তখন সেটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবং দেখতে সেটা ওই জীবের দেহের মতোই হবে। তখন সেটাকে আমরা কাস্ট জীবাশ্মই বলবো, ঠিক আছে। তাহলে ছাঁচ থেকে যে জীবাশ্মটা পাওয়া যাচ্ছে, মূল কথা হচ্ছে ছাঁচ থেকে যে জীবাশ্মটা পাওয়া যাচ্ছে, যে অবক্ষেপগুলো জমা হয়ে শিলায় মানে শিলার মতো শক্ত আকার গঠন করছে, সেটাই মূলত হচ্ছে গিয়ে মোল্ড এবং কাস্ট জীবাশ্ম। যেমন এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে গিয়ে প্রায় 6 কোটি বছর পূর্বে, চিন্তা করো কত বছর পূর্বে, প্রায় 6 কোটি বছর পূর্বের ঝিনুক জাতীয় প্রাণীর মোল্ড এবং কাস্ট জীবাশ্ম। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ঝিনুকের ছবি, তাই কিনা বলো তো? এটা কিন্তু একটা ঝিনুকের ছবি দেখা যাচ্ছে না? আমরা তো সবাই ঝিনুক চিনি। তো মনে করো ঝিনুকটা হচ্ছে এই এই মানে এটা তো বালু ছিল না, এটা মনে করো ঝিনুকটা এখানে মরে পড়েছিল। তো ঝিনুকের মধ্যে কিন্তু নরম দেহাবশেষ থাকে, এটা মাথায় রাখতে হবে। ঝিনুকের মধ্যে নরম একটা মাংসল অংশ থাকে। তো যখন সময়ের সাথে সাথে সময় যখন অতিবাহিত হচ্ছে, তার এই মাংসল অংশ কিন্তু মরে গেছে অলরেডি। ঝিনুক আস্তে আস্তে কি হয়ে যাবে, মরে গিয়ে যেতে হবে, তার ভিতরে অংশ শেষ। এবং এই যে ছাঁচটা তৈরি হচ্ছে, খেয়াল করো, এই যে ছাঁচ, ঝিনুকের যে ছাঁচ তৈরি হচ্ছে, সেই ছাঁচটা কিন্তু আস্তে আস্তে জমাট বাঁধতে বাঁধতে এই অবক্ষেপগুলো থাকতে থাকতে, এই মানে অবক্ষেপ বলতে যে যেমন আশেপাশে তোমার হচ্ছে গিয়ে মনে করো নদীর মাধ্যমে অথবা হচ্ছে গিয়ে তোমার বৃষ্টির মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে পলিগুলো এসে এখানে জমা হয়ে হচ্ছে আস্তে আস্তে এটা শক্ত একটা শিলা তৈরি করলো। তো শক্ত শিলা তৈরি করার সময় এখানে যেহেতু ঝিনুকটা ছিল, সেই ঝিনুকটা এখানে আটকে ছিল, তো সময়ের সাথে সাথে সেই ঝিনুকটা হচ্ছে নষ্ট হয়ে গেছে বা ঝিনুকটা হচ্ছে ক্ষয় হয়ে গেছে। কিন্তু ঝিনুকটা এখানে ছিল দেখে ছাঁচ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই ছাঁচটা কিন্তু পরবর্তীতে এইভাবেই থাকবে এবং হচ্ছে পাথরের গায়ে বা শিলার গায়ে এই আকৃতি নিয়েই থাকবে। তো এইটা যখন বিজ্ঞানীরা নিয়ে যাবে, পাথরটা নিয়ে যাবে, তখন কিন্তু এটা গবেষণা করে তার বয়সটা বের করতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে মোল্ড এবং কাস্ট জীবাশ্ম। এরপরে দেখো ট্রেস জীবাশ্ম বা ট্রেস ফসিল, এটা কিরকম হয়? এটা হচ্ছে গিয়ে কখনো কখনো জীবের বসবাসে বা চলাচলের বিভিন্ন চিহ্ন পাললিক শিলায় বা অবক্ষেপে পাওয়া যায়, যেমন পায়ের ছাপ, বসবাসের ফলে সৃষ্ট পথ, বসবাসের গর্ত, তৈরি বাসা ইত্যাদি। তাহলে জীব যেখানে বসবাস করছে বা চলাচল করে সেখানে বিভিন্ন চিহ্ন সে রেখে যেতে পারে। তো যার উপর সে চিহ্ন রাখছে বা যেখানে সে পা রাখছে, তো সেই সব জায়গাগুলোতে কি হচ্ছে, সেসব জায়গায় হচ্ছে গিয়ে ধীরে ধীরে অবক্ষেপ জমা হয়ে মানে অবক্ষেপ তৈরি হচ্ছে বা হচ্ছে ধীরে ধীরে সেটা পাললিক শিলায় রূপান্তরিত হচ্ছে। তো এরকম কিছু উদাহরণ হচ্ছে পায়ের ছাপ, যেমন এখানে একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছি, এটা ডাইনোসরের পায়ের ছাপ বলা হচ্ছে। তো এখানে দেখো পায়ের ছাপটা পড়ার পর, পায়ের ছাপটা পড়লে কি হয়, কোনো একটা মাটিতে তুমি যদি কোনো ছাপ দাও, মনে করো তোমার হাতের ছাপ দাও বা পায়ের ছাপ দাও, সেই জায়গাটা কিন্তু গর্ত হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই তো ডাইনোসরের পাটা তো বড়, তো সে যখন পাটা দিয়েছে তখন এই জায়গাটা গর্ত হয়ে গেছে। তো গর্তের জায়গাটা ধীরে ধীরে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সেখানে কিছু অবক্ষেপ জমা হয়েছে, কিছু পাললিক শিলা জমা হয়ে সেই জায়গাটা আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। মানে এই পায়ের আকৃতিতে এই পাললিক শিলাটা জমা হয়ে শক্ত গঠন তৈরি করছে।
এটাই হচ্ছে কি ট্রেস জীবাশ্ম। এছাড়া বসবাসের গর্ত, তৈরি বাসা, এগুলো কিন্তু ট্রেস জীবাশ্মের উদাহরণ। জুরাসিক যুগের শুরুর দিকে বিচরণকারী ডাইনোসরের পায়ের ছাপ, তাহলে একদম জুরাসিক যুগের শুরুর দিকে যে ডাইনোসররা ছিল সেই সকল ডাইনোসরের পায়ের ছাপ তারা এইভাবেই বের করেছে, এবং এটা পরিমাণও দেওয়া আছে যে এটা কতটুকু ছিল। এটা কিন্তু 5 সেন্টিমিটার। তোমরা যদি চিন্তা করে থাকো যে পায়ের ছাপটা খুব বড়, কিন্তু আসলে অত বড় না, এটা কিন্তু 5 সেন্টিমিটার, এবং সবগুলোর কিন্তু তোমার মানে আকার দেয়া আছে। যেমন এই ঝিনুকের আকার দেয়া আছে 3 মিলিমিটার, তার মানে সবগুলোর কিন্তু আকৃতি দেয়া আছে। তো তোমরা দেখে নিবে যাতে বুঝতে পারো যে তারা কতটুক পরিমাণে জীবাশ্ম তারা পেয়েছিল। এরপরে দেখি তারপরে জীবাশ্ম কি বলেছে। পার মিনারেলাইজড জীবাশ্ম, এইটা হচ্ছে কি ধরনের জীবাশ্ম খেয়াল করো। এইটা হচ্ছে অনেক সময় মৃত জীবের দেহের শক্ত অংশের ভেতর ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থান বা ছিদ্র সমূহ থাকে, যেটা খনিজ দ্বারা সাধারণত পানিবাহিত হয়, পূর্ণ হয়ে যায়, এবং সেই জীবের দেহের আকার এবং আকৃতি সংরক্ষণ করে। কখনো কখনো সেই খনিজ জীবের টিস্যুর উপাদানকে প্রতিস্থাপন করে ফেলে। এই ধরনের জীবের একটা উদাহরণ হলো প্রস্তরীভূত গাছ। তাহলে অনেক সময় দেখা যায় মৃত জীবের দেহের শক্ত অংশের ভেতর, মানে মৃত জীবটার শক্ত অংশের ভেতরে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ফাঁকা স্থান বা ছিদ্র থাকে, যেগুলো পানির মাধ্যমে বাহিত হয়ে খনিজ পদার্থ দ্বারা পূর্ণ হয়ে যায়। তার কারণ আমরা জানি খনিজ পদার্থ কিন্তু পানির সাথে মিশে পরিবাহিত হয়। তো ঠিক সেভাবে কিছু হচ্ছে খনিজ পদার্থ পানিবাহিত হয় এবং তারা হচ্ছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো পূর্ণ হয়ে যায়, এবং সেই জীবের আকার আকৃতি গঠন মানে ধারণ করে, সেই জীবের আকার আকৃতি সংরক্ষণ করে রাখে। ঠিক আছে, কখনো কখনো দেখা যায় সেই খনিজ জীবের যে টিস্যু আছে, মানে সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, বিশেষ করে এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ধরনের যে জীব আছে তাদের টিস্যুর যে উপাদানগুলো আছে সেটাকে প্রতিস্থাপন করে এক ধরনের শক্ত আকার গঠন করে। এটাকে বলা হচ্ছে মানে পার মিনারেলাইজড ফসিল, এবং এটার উদাহরণ হলো প্রস্তরীভূত গাছ। এটা দেখো এখানে যে গাছটা আছে এটা প্রস্তরীভূত গাছ, কারণ এই যে শক্ত যে গঠন দেখতে পাচ্ছ, এদের মধ্যে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রের মধ্যে দিয়ে খনিজ পদার্থ গাছের যে টিস্যুগুলো আছে সেটাকে চেঞ্জ করে ফেলেছে, মানে উপাদানটাকে স্থানান্তর করে ফেলেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কয় ধরনের জীবাশ্ম রয়েছে। জীবাশ্ম আমাদের সামনে অতীতের জানালা খুলে দেয়। জীবাশ্ম পর্যবেক্ষণ করে সেই জীবের গঠন এবং তৎকালীন পরিবেশ সম্পর্কে জানা যায়। যেমন সমুদ্র থেকে বহু দূরে কোথাও যদি মাটি বা পাথরের মাঝে সামুদ্রিক জীবাশ্ম পাওয়া যায়, তাহলে খুব সহজে অনুমান করা যায় যে সেখানে এককালে সাগর বা মহাসাগর ছিল। যেমন বাংলাদেশের সিলেট অঞ্চলের টেকের ঘাট এলাকায় প্রাপ্ত পাললিক শিলায় বিভিন্ন ধরনের জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। কাজেই আমরা জানি এই এলাকাটি একসময় সমুদ্রের নিচে ছিল। বর্তমান সময় আধুনিক রেডিও আইসোটোপ ডেটিং এর মাধ্যমে পৃথিবীতে সেই জীবের অবস্থানের প্রকৃত সময় পর্যন্ত বের করা সম্ভব। তাহলে এই জীবাশ্মের মাধ্যমে আমরা কি জানতে পারি? আমরা হচ্ছে পৃথিবীর অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারি, সেই জীবের যে গঠন, সেই জীব দেখতে কেমন ছিল, এবং সেই সময় সেই জীবটা কোন পরিবেশে বসবাস করতো, সেই তৎকালীন পরিবেশ সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তো যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলটা, সেখানে অনেক পাথর আছে, ঠিক আছে, সেখানে আমরা দেখেছি ঝর্ণা আছে। তো সেই জায়গার টেকের ঘাট নামের একটা অঞ্চল আছে, সেই এলাকাতে যে পাললিক শিলাগুলো পাওয়া গেছে, সেই পাললিক শিলায় বিভিন্ন জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে। তো ওইখানে তো কোনো সমুদ্র এই সময় নেই, তার মানে একটা সময় সমুদ্র ছিল, মহাসাগর বা সাগর কিছু ছিল, যার ফলে সেই সময় যে জলজ প্রাণী ছিল সেগুলো ধীরে ধীরে মানে মারা যাওয়ার পরে সেগুলো হচ্ছে জীবাশ্মতে পরিণত হয়েছে। তো এই যে জলজ প্রাণীর যে জীবাশ্ম পাওয়া গেছে সেগুলো কিন্তু তোমার পর্যবেক্ষণ করে গবেষণা করে সেই সময় মানে এই জীবগুলো যে সময় সেই সময়টা জানা যাবে, অথবা হচ্ছে এই জীবগুলোর গঠন সম্পর্কে জানা যাবে। কিভাবে জানা যাবে? আধুনিক রেডিও আইসোটোপ ডেটিং এর মাধ্যমে। এটা একটা ধরনের পদ্ধতি, ওই যে আইসোটোপের কথা তোমাদের বলছি সেরকমই হচ্ছে রেডিও আইসোটোপের ডেটিং এর মাধ্যমে এই জীবের যে অবস্থা সেটা প্রকৃত সময় সম্পর্কে জানা যাবে। তো এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি হয়তো এক সময় এই টেকের ঘাট এলাকাটা সমুদ্রের নিচে ছিল, আস্তে আস্তে সমুদ্রের পানিটা সরে গিয়ে ওই নিচের এলাকাটা উপরে চলে আসছে। বুঝতে পেরেছো? তো তার মানে এই ফসিলের মাধ্যমে যে আমরা বিভিন্ন ফসিল জানলাম এবং এই যে ভূতাত্ত্বিক সময়সীমার গঠন সম্পর্কে জানলাম, এগুলোর পিছনে ফসিলের কিন্তু গুরুত্ব অপরিসীম। ফসিলের গুরুত্ব ছাড়া মানে ফসিল ছাড়া কিন্তু কখনোই এই যে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী নাম বা হচ্ছে এরা কত সময় আগে ছিল এটা কিন্তু আমরা জানতেই পারতাম না। তো আজকের পর্বে আমরা ভূতাত্ত্বিক সময়সীমার গঠন এবং হচ্ছে এই বিভিন্ন ফসিল সম্পর্কে জানতে পেরেছি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।